কক্সবাজারের উখিয়ায় লালপাহাড়ে জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র, গ্রেনেড ও রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়েছে। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। আস্তানা থেকে 2 আরসা সদস্যকে আটক করা হয়েছে। সম্প্রতি আরসার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাদ্দিন প্রদীপ এবং আমি সঞ্চারী মজিদ রমা। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই, আইনি প্রক্রিয়াতেই হবে, জানালেন ডোনাল্ড লু। এমপিদের গাড়ি আমদানিতে কর আরোপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সায়। আগামী বাজেটে বাড়বে মোবাইলে কথা বলার ব্যয়। একুশে আগস্ট মামলায় দোহারের হুজি কর্মীর বদলে কুষ্টিয়ার তরুণের মৃত্যুদণ্ড, বলছে আইনজীবী। ভুল হয়নি, দাবি রাষ্ট্রপক্ষের। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা দেখবেন: চাকরির প্রবেশের বয়স 35 বছরের বিপক্ষে বেশিরভাগ শিক্ষার্থী বিশেষজ্ঞ, বাড়বে বাড়তি প্রার্থীর চাপ। এবারের 15 সদস্যের বিশ্বকাপ দলই সেরা, মন্তব্য নান্নুর। রিজার্ভে 3 জন খেলোয়াড় রাখার পক্ষে মত। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি নেই, তবে সে দেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সাথে নৌশভোজ শেষে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন এই মার্কিন প্রতিনিধি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার বাসায় নৈশভোজে অংশ নেন লু। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎ সহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। ভিসা নীতি সহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো ওরাও তুলে নাই, আমিও তুলি নাই। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। এছাড়া গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও নন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ মাতামাতি করবে কেন, এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লু তার প্রয়োজনেই এসেছেন, কেউ তাকে দাওয়াত করেনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর 3 দিনের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে এত মাতামাতির কিছু নেই। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের অবস্থান প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু। বিএনপির নেতাকর্মীদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সরাসরি নাকচ করে দেন ওবায়দুল কাদের। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল মিথ্যা, এমন কোনো চিন্তা আমরা করিনি। এছাড়া সড়ক মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণের উদ্যোগকে সঠিক বলে মন্তব্য করে এটি বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে জনগণ বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে এক প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ডোনাল্ড লুর সফর নিয়ে ভাবছে না বিএনপি। আরও বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এমপিদের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাজেট নিয়ে সভায় এই প্রস্তাব দেয় জাতীয় রাজস্ব বোর্ড। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সায় দিয়েছেন, তবে আগের মতোই সম্পূরক শুল্ক ছাড়ের সুযোগ থাকছে। এনবিআর জানায়, রাজস্ব বাড়াতে আগামী অর্থবছরে মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ানো হবে। মোবাইল কল ও ইন্টারনেট ডেটায় সম্পূরক শুল্ক বাড়ানো হবে। উচ্চবিত্তদের ওপর কর বাড়ানোর প্রস্তাবেও সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। বছরে 50 লাখ টাকার বেশি আয় হলে 30% হারে কর দিতে হবে, যা বর্তমানে 25%। শেয়ার বাজারে ব্যক্তির লেনদেন, মুনাফা, মেট্রো রেলের টিকিট সহ আরও কিছু ক্ষেত্রে কর আরোপেও সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কর্পোরেট কর কমাতে বলেছেন তিনি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে লাল পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আরসার আস্তানা থেকে 2 সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযান নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে? সেই এলাকার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড় কেন্দ্রিক সন্ত্রাসীরা বেশ সক্রিয় রয়েছে এবং আপনি জানেন সেখানে যে অর্থাৎ আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরসা এটি রোহিঙ্গাদের একটি সন্ত্রাসী সংগঠন, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর বারবারই বলে থাকছেন। তো তারা ওই পাহাড় কেন্দ্রিক মূলত যে অস্ত্র মজুদ বা তাদের অস্ত্রের যে কারখানা সেটি তারা স্থাপন করেছে। তবে আজকে ভোর রাতে র্যাব সেখানে অভিযান চালায় এবং পুরো পাহাড়টি ঘিরে ফেলেন এবং যে আরসার যে অস্ত্র মজুদ করে রেখেছিল সেই অস্ত্র মজুদ থেকে গ্রেনেড এবং বেশ কিছু তারা অস্ত্র উদ্ধার করেছে। এখনো পর্যন্ত র্যাবের পক্ষ থেকে আসলে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেটি এখনো আমাদেরকে জানায়নি। তবে দুজন আরসার সন্ত্রাসীকে আটক করেছে সেই তথ্যটি আমাদের কাছে আছে। তবে এখনো পর্যন্ত র্যাব সেখানে অভিযান চালাচ্ছে। সবশেষ তথ্য আমাদেরকে জানাবে তারা একটি সংবাদ সম্মেলন করে। তো এখন পর্যন্ত আপনারা জানেন মূলত রোহিঙ্গা ক্যাম্পকে সক্রিয় রয়েছে। বিভিন্ন সময় অপহরণ, খুন এবং গুম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঘটনা জন্ম দিচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সম্প্রতি সময় রোহিঙ্গা হ্যাড মাঝি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পর্যায়ে মাঝিদেরকে তারা অপহরণ করে নিয়ে গিয়ে খুন করছে। তো এইটা নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সেখানে এপিবিএদের 3টি ব্যাটালিয়ন আছে, তারাও কাজ করে যাচ্ছেন, র্যাব সদস্যরাও কাজ করে যাচ্ছেন। তবে এই যে ক্যাম্প কেন্দ্রিক যে সন্ত্রাসী সংগঠনের কথা বলছিলাম, এটি একেবারেই নির্মূল করাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম কাজ। তো সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। এর আগে আমরা দেখেছি র্যাব তাদেরকে ড্রোন উড়িয়ে যে সন্ত্রাসীদের যে আস্তানা কিংবা তাদের যে ক্যাম্প সেটি শনাক্তের কাজ করেছে। হেলিকপ্টারের মহড়াও তারা দিয়েছিলেন। তো সবশেষ মিলে হচ্ছে এখন র্যাবের অধিনায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলছেন শুধু আজকে দুজন নয়, সেখানে যদি আরো রোহিঙ্গা আরসা সন্ত্রাসীরা থেকে থাকে তাদেরকে তারা পর্যায়ক্রমে গ্রেফতার করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গ্রেনেড এবং রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। আসামি জাহাঙ্গীর আলম বদর, কিন্তু ফাঁসির দণ্ড দেয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে এই ভুল হয়েছে বলে দাবি আইনজীবীর। বলছেন শুধু দুজনের বাবার নাম এক, তবে রাষ্ট্রপক্ষ বলছে প্রকৃত আসামিকেই ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের আপিল শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় 24 জন, আহত 3 শতাধিক। 2018 সালের অক্টোবরে আলোচিত এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান ও জাহাঙ্গীর আলম সহ 19 জনের মৃত্যুদণ্ড হয়। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ 19 জনের। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে চলছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। সেখানে দাবি করা হয় হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ঢাকার দোহারের জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে নিরপরাধ কুষ্টিয়ার জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। জাহাঙ্গীর আলম বদর মুফতি হান্নানের সাথে 9টি মামলায় সহযোগী আসামি। সেই জন্য আমরা বলছি যে এইটা মিস্টেকেন আইডেন্টিটি এবং সে অনারেবলি অ্যাকুইটেড হওয়া উচিত। এইটা আশা করি এই অ্যাপিলেট কোর্টে সেইটা রিমেডি হবে এবং জাহাঙ্গীর আলম যে মিস্টেকেনলি এখন মৃত্যুর দণ্ডে এবং কন্ডেম সেলে রয়েছে সে এখান থেকে মুক্তি পাবে। হাইকোর্টকে জানানো হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। হামলার দিন বাবার লেপ্তশকের দোকানেই ছিলেন তিনি। আমার ভাগ্নের বাপের নাম এবং তার নিজ নাম মিল থাকার কারণে তদন্ত কর্মকর্তা তাকে সম্পূর্ণ নিজে জাহাঙ্গীর আলম বদরের স্থলে স্থলাভিষিক্তের লক্ষ্যে তাদের ব্যক্তিগত অর্জনের লক্ষ্যে এই জিনিসটা ঘটাতে আমার ভাগ্নে সম্পূর্ণরূপে নির্দোষ। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতেই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জাহাঙ্গীর আলম ঠিক আছে, কিন্তু আমার জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম না, এই তো সেটা তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা দেখাবো যে একই লোক এবং ট্রায়াল কোর্টে উনি এই এলিবাই নিয়েছেন, উনি এসে এখানে গল্প বললে হবে না। তো আপনাকে ফৌজদারি মামলা যদি কোনো এটা করতে হয় ওই লাইনে ক্রস করতে হবে। উনি কি ক্রস করেছেন? ভুল আসামির সব তথ্য প্রমাণ দেওয়ার পরও বিচারিক আদালত তা আমলে নেয়নি বলে দাবি জাহাঙ্গীর আলমের আইনজীবীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর পক্ষে অধিকাংশ শিক্ষার্থী ও সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মতে বয়সসীমা ৩৫ করলে তরুণরা সরকারি চাকরি পেতে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে, চাকরিদাতারাও অতিরিক্ত প্রার্থীর চাপে পড়বে। যদিও প্রতিবেশী দেশের উদাহরণ, গড় আয়ু বেড়ে যাওয়া সহ নানা কারণ দেখিয়ে ৩৫ বছর করার পক্ষে আন্দোলনে চাকরি প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্নাতক শেষ হওয়ার আগেই বিসিএস এর প্রস্তুতির জন্য পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের ব্যাপারে ৩০ জনের সঙ্গে কথা বললে ২৮ জনেই না বাড়ানোর পক্ষে মত দেন। যদি ৩৫ করা হয় তার মানে আরো কয়েক লক্ষ তরুণ ৩৫-এর পিছনেই পড়ে থাকবে শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। ৩০-এর মধ্যে চাকরির বয়সটা থাকা দরকার, আদারওয়াইজ আমাদের ব্যাচ ওয়াইজ আবার কম্পিটিশনটা বেড়ে যাবে। অনেকেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে তুলে ধরেন তাদের যুক্তি। যেটা 35 হওয়া উচিত, আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমাদের এই সর্বশেষ নির্বাচনের ইশতেহারে কিন্তু আমাদের 35-এর কথা উল্লেখ করা ছিল। 28 বছর বয়সে গিয়ে আমি একটা যোগ্য প্রার্থী হতে পারবো চাকরির বাজারে, তাহলে আমি 2 বছর পরীক্ষা দিয়ে কিভাবে একটা ভালো চাকরি পাবো? সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। সেন্ট্রাল লাইব্রেরি যদি ঢাকা ইউনিভার্সিটি, সেখানে যদি দেখবেন সকাল 6টায় যদি আপনি আসেন বা তারও আগে আসেন, দেখবেন ওখানে মানুষের লাইন নাই, ব্যাগের লাইন, একদম ব্যাগ লাইন একদম কলা চলে আসছে, বিকজ এই বিসিএস পরীক্ষা। 5-7টা ব্যাচ যদি এরকম হয়, এরকম জায়গা আরও পাবেন না, তখন দেখা যায় এই পর্যন্ত ব্যাগের লাইন চলে আসবে। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন এই মুহূর্তে বয়সসীমা না বাড়ানোই ভালো। সরকারি চাকরির পেছনে বেশি সময় না দিয়ে অন্য কিছুর জন্য মনোযোগী হওয়া জরুরি। এমনি প্রায় 1.5-2 লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা দেয়, তখন আকস্মিকভাবে আবার এটা 2.5 লাখ 3 লাখ হয়ে যাবে। এতে করতে যে আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পরে একটু বড় রকম চাপ পড়বে। আর সরকারি চাকরি কি একমাত্র কেরিয়ার হিসাবে সবাই ধরে নিচ্ছে কেন, আমি বুঝতে পারছি না। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিরোধিতা করে আলী ইমাম মজুমদার বলেন, রাষ্ট্রকে আরও সহনশীল আচরণ করতে হবে। ছেলে মেয়ে সদৃশ্য, তো আমি মনে করি না যে ধরপাকড় ব্যাপারটা এটা কোনো একটা সমাধান আমি বুঝছি না। এদিকে দাবি আদায়ে গণ আমরণ, অনশন সহ নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছেটানোর দাবি করলেও ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বছর জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ। মানিকগঞ্জের শফিউদ্দিন মোল্লা পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু। রোজই রোগী আসছে মুগদা হাসপাতালেও। মে মাসের প্রথম 2 সপ্তাহে ভর্তি হন 119 জন। পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলে রোগী ছিল 68 জন। এবছর একই সময় সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 215 জনে, আর মৃত্যু হয়েছে 4 জনের। এই বছর এপ্রিলে আমরা চিকিৎসা দিয়েছি 215 জনকে। আজকে মে মাসের 2টি সপ্তাহ চলে যাচ্ছে, এখানে অদ্যাবধি আমরা চিকিৎসা দিয়েছি 119 জনকে। সুতরাং রোগী ক্রমান্বয়ে বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন বছর জুড়ে থাকছে ডেঙ্গু। তবে গত বছর এই সময় তুলনায় এবার যে আক্রান্ত বেশি, সে কথা স্বীকার করেছে তারাও। সারা বছর জুড়ে এখন ছড়িয়ে থাকতেছে ডেঙ্গি, যার ফলে কেসও আমাদেরকে যদি গত বছরের থেকে 1 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মে মাস পর্যন্ত কেস দেখেন, এবছরের যদি দেখেন কেসের সংখ্যা বেশি। এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি। ওষুধ কিন্তু আমরা ঠিক করি না, আমরা কোন মশক ওষুধটি মারার জন্য আমরা কি ধরনের আমরা ওষুধ আনবো, এটি কিন্তু ঠিক করে দেয় 8টি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, এন্টামোলজিস্ট, সিডিসি, তারপরে কিন্তু আমরা সেটি আনি। আমাদের কার্যক্রম সঠিকভাবে চলছে। বিচ্ছিন্নভাবে 2-1টা জায়গায়, যেহেতু আমার 1050 জন মশক কর্মী, 1050 জনের মধ্যে 2-1 জন বিচ্ছিন্নভাবে যদি কাজে ফাঁকি দেয়, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 2460 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। তবে এই খবর সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়টি নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে মূলত রিজার্ভ চুরির খবর গোপন করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের 3 জন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। তিনি জানান, বর্তমানে ফেডারেল রিজার্ভের সাথে বাংলাদেশ ব্যাংকের 3 স্তরের কনফার্মেশন ব্যবস্থা রয়েছে। নিয়মিত রিজার্ভের হিসাব মেলানো হয় বলেও জানান তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জে শিগগিরই সরেজমিনে তদন্ত করবে দুর্নীতি দমন কমিটি দুদক। কথিত বেনজির চকের সম্পদের পরিমাণ জানতে এরই মধ্যে জেলার সব রেজিস্ট্রি ও ভূমি অফিসে চিঠিও দিয়েছে দুদক। সংস্থা তদন্ত বিভাগের কমিশনার বলছেন, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে। তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন, ব্যবসা বাণিজ্য করা, এটা কিন্তু একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযুক্তের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে দেশের তথ্য চাওয়া হচ্ছে। তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আমাদের রিপোর্ট দেবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া 2 মাসের মধ্যে 1 মাস পার হয়ে গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের এসএসসিতে শতভাগ ফেল করা 51টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পড়াশোনার তেমন পরিবেশও নেই। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে মাদ্রাসা রয়েছে 42টি। সিরাজগঞ্জের এলংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় 250 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন 19 জন। শ্রেণীকক্ষ মাত্র 3টি। এবার 12 জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি। স্থানীয়দের অভিযোগ, এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই। পরীক্ষায় পাশ করে নাই, তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারে নাই, এর জন্য আমরা লজ্জিত। আমরা না, এলাকার সবাই লজ্জিত। টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে 60 জন, অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই পর্যাপ্ত ক্লাসরুম। এখান থেকে এবার 3 জন এসএসসি দিলেও একজনও পাশ করেননি। শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো ফেল মানে কেউ পাস করছে না, সেগুলোকে অ্যাসেস করে তাদের অতীত ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা। শিক্ষা বোর্ড বলছে, এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। যাদের উত্তর সন্তোষজনক হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে ডাকবো, ডেকে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। জলদস্যু জিম্মি দশায় সারাক্ষণ সশস্ত্র পাহারার শঙ্কা, উদ্বেগ আর উৎকণ্ঠায় মনে হয়েছিল আর বুঝি কোনোদিন ফেরা হবে না পরিবারের কাছে। 62 দিন পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে স্বজনদের কাছে ফিরে যেন নতুন জীবন পেলেন তারা। এমনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
অস্ত্র হাতে দস্যুদের ভিনদেশি ভাষায় তর্জন গর্জন। আশেপাশে অন্য কোনো জাহাজ এলেই সারি বেঁধে দাঁড় করিয়ে অস্ত্র উঁচু করে মেরে ফেলার অব্যাহত হুমকি। কখনো কখনো জাহাজের ব্রিজে মাথা নিচু করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। জীবন মৃত্যুর দোলাচলে ঝুলতে থাকা এমন সময় ছিল মোট 32 দিন। ভয়াবহ সেই সব স্মৃতি যেন দগদগে ঘা হয়ে আছে তাদের মনে। মনে বল আর বুকে বিশ্বাস থাকলেও বাড়ি ফেরার আকুল প্রার্থনাও ছিল সঙ্গী। প্রথমে ওনারা আসছিল, এসে আমাদের 4 জন মিলে অস্ত্র ধরছে আর কি, 4 জন 4টা, এটা আর কি অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পরে আমি ক্যাপ্টেন স্যারের কল দিই, ক্যাপ্টেন স্যার আসে, পরে আমরা 2 জন আত্মসমর্পণ করি। জিম্মি দশার ভেতরেই কেটেছে পুরো রমজান। ধীরে ধীরে নাবিকদের সাথে কিছুটা নমনীয় হয় দস্যুরা, কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগের ব্যাপারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। এদিকে মালিক পক্ষের সাথে দস্যুদের যোগাযোগের ব্যাপারেও অন্ধকারে ছিল নাবিকরা। দীর্ঘ অপেক্ষার অবসান যেদিন হলো, সেই মুক্তির পর দ্রুত দস্যু কবলিত এলাকা পার হওয়াটাও ছিল ভীষণ দুশ্চিন্তার। জিম্মি দশা নাবিকদের মনে করিয়ে দেয় পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা। প্রথম প্রায়োরিটি ছিলই এখান থেকে তাড়াতাড়ি সেফ জোনে চলে আসা, এটাই আর কি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ইঞ্জিন স্পিড বাড়াই দিয়ে সেফ জোনে চলে আসা। আমাদেরকে কখনো কখনো এক লাইনে দাঁড় করায় রাখতো, বন্দুক নিয়ে সবাই দাঁড়ায় থাকতো, মনে হতো যেন 71 সালের যুদ্ধ, যদিও দেখি নাই। পুরো সময় জুড়ে সরকার, বিমা, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, বিভিন্ন মেরিটাইম সংস্থার সাথে নিবিড় যোগাযোগ করতে হয়েছে মালিক পক্ষকে। দস্যুদের সাথে দর কষাকষির ক্ষেত্রেও নানা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হয়েছে। অবশেষে এক দীর্ঘ কঠিন যাত্রা সমাপ্ত হলো। সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ, এবং সব দিক দিয়ে তার সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। 2010 সালেও কবির গ্রুপের আরেকটি জাহাজ সোমালীয় দস্যুদের কবলে পড়েছিল। সেটি উদ্ধার করতে সময় লেগেছিল 100 দিন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 1901 সালে রংপুরে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয় 2110 ফুট দীর্ঘ তিস্তা রেল সেতু। এর মেয়াদ ধরা হয় 100 বছর। মেয়াদ পার হওয়ার পরেও সেতু দিয়ে চলছে ট্রেন। এদিকে মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে সেতুটি। নদীর বিভিন্ন এলাকায় সেতুটির কাছ থেকে বালু উত্তোলন করায় আরও ঝুঁকি বাড়ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন কর্মকর্তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়ায় মঙ্গলবার বিকেলে নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। হামলায় আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে চন্দ্র দিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক সিমন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সাথে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। এ সময় গোলাগুলি হলে হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এবং 4 জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেন মামলা করা হয়নি, আর চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের কি অবস্থা? আসলে মামলার বিষয়টি আমি জানতে চেয়েছিলাম নিহত পরিবার এবং গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমানের কাছে। তারা যেটি জানিয়েছেন, তাদের যেহেতু কিছু লোক আহত আছে, গুলিবিদ্ধ আছে, ঢাকায় আছে এবং লাশ এখনো ময়না তদন্ত সম্পন্ন হয়নি, তাই লাশ দাফনের পরেই তারা মামলার প্রস্তুতি নেবেন। তবে ইতিমধ্যে তারা মামলার কিন্তু খসড়া রেডি করেছেন বলেও আমরা জানতে পেরেছি। আর এই কিছু সময় পরেই লাশের ময়না তদন্ত হবে। আমি আছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গের সামনে। এখানেই লাশটি প্যাকেট বন্দি অবস্থায় আছে। ডাক্তার এবং পুলিশ আসলেই
লাশটি মর্গের ভিতরে নেওয়া হবে এবং মর্গের ভিতরে নিয়ে তাকে নমুনা সংগ্রহ করে লাশ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে বলে আমি প্রশাসন সূত্রে জানতে পেরেছি। আর চন্দ্রদিঘিলিয়া গ্রামে এখন পুলিশ এবং ম্যাজিস্ট্রেট পাহারায় রয়েছে যাতে পরবর্তী সংঘর্ষ না ঘটতে পারে। যে বিষয়টি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি হলো নির্বাচন পরবর্তী সময়ে চায়ের দোকানের আড্ডা। এই চায়ের দোকানের আড্ডা নিয়ে ছোট ছেলেরা এবং মুরব্বীরা একই চায়ের দোকানে চা খেয়ে থাকেন। এখানে সম্মান অসম্মানের একটি বিষয় নিয়ে এই বিতণ্ডা হয়। বিজয়ী প্রার্থীর এক মুরব্বীকে সম্মান না দেওয়ার কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে আমি যেটা এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি। তবে নিহতের পরিবার মামলার এই কিছু সময় পরেই মামলা করবেন বলে আমাকে জানিয়েছেন। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন প্রসূন কুমার মণ্ডল। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর 12টা পর্যন্ত। অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের কতুকছড়ি, রাঙ্গামাটি সাজেক সহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গত সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আধাবেলার সড়ক অবরোধ নিয়ে আরও জানাতে বা রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, সড়ক পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগ কেমন দেখা যাচ্ছে, আর ইউপিডিএফ সামনে কোনো কর্মসূচি করবে কিনা আজকের পরে? আমি যদি রাঙ্গামাটির অবস্থা যদি বলি, সকাল থেকে আমি সকালে বের হয়েছিলাম। আমি রাঙ্গামাটি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ির সড়কের, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপসরি এলাকার। মূলত আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই এলাকায় বেশ কয়েক মিটার পর পরই দেখতে পাচ্ছি যে ইউপিডিএফ এর যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পিকেটিং করতেছেন, পাশাপাশি রাস্তায় তারা গাছের গুঁড়ি ফেলছেন এবং তারা টায়ার জ্বালাচ্ছেন, মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সড়কে কিন্তু কোনো যান চলাচল করছে না, শুধুমাত্র পুলিশের আমরা গাড়ি দেখতে পেয়েছি। তো একটা বিষয় যে আমরা ইউপিডিএফ এর সাথে আমরা কথা বলি, যে তার জানতে পেরেছি যে যেহেতু এটা একটা বড় একটা ইস্যু, যে কারণে পার্বত্য চট্টগ্রামের যে 1900 সালের শাসন বিধির এই যে 1900 সালের যে শাসন বিধি, সেটা তারা যদি সরকার যদি এই বাতিলের কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তারা আরো কর্মসূচি দেবেন বলে তারা যে যারা নেতা আছেন তাদের সাথে আমি কথা বলছি তা জানতে পেরেছি। আগামীকালকে যে 1900 সালের শাসন বিধির যে কয়েকটি বিষয় যে নিয়ে আগামীকালকে হাইকোর্টের আপিল বিভাগের উঠার কোটা যে 1900 সালের শাসন বিধিতে, সেটা যদি কোনো রায় দেয়, অর্থাৎ যে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির যে আইনগুলো যদি দ্যাটল বা বিতর্কিত বিষয়গুলো বা যে দাবি করা হচ্ছে যে এগুলো বাদ দেওয়া দরকার, সেগুলো বাদ দেওয়া হলে পরে এখানে কিন্তু তারা কর্মসূচি দেবেন, সেটা বলাই যায়। এটা হচ্ছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ইউপিডিএফ না, এখানে যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে জেএসএস বা অন্যান্য যে সংগঠনগুলো, তারা কিন্তু আসলে চায় যে আসলে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900 সালের যে শাসন বিধিটা সেটা বজায় থাকুক। কারণ যে বয়স যে 1900 সালের শাসন বিধি যেটা হচ্ছে বয়স প্রায় 124 বছর, যেটা নিয়ে পার্বত্য চট্টগ্রাম যে মানুষের যে আদিবাসী জনগোষ্ঠী তারা এটা নিয়ে তারা দীর্ঘ 100 বছরের অধিক যে তারা চলে আসতেছেন, সেক্ষেত্রে এটা যদি বাতিল করা হলে তারা বলছেন যে এখানকার যে বৈশিষ্ট্য স্বকীয়তা সেক্ষেত্রে নষ্ট হবে, যার কারণে তারা চাচ্ছেন যে এটা বলবৎ থাকুক। তো এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে অবরোধের যে চিত্রের সর্বশেষ। রাঙ্গামাটি খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক অবরোধ, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক একীভূতকরণ সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর সাদিক আহমেদ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, এর ফলে বড় ব্যাংকের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। বিকেলে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
MCCI আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। ডক্টর সাদিক জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে অর্থনৈতিক নীতির অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। সেমিনারে বক্তারা বলেন, রপ্তানি খাতে প্রণোদনা নীতি বাড়ানোর কোনো বিকল্প নেই। বাজেটের চাপ কমাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা ঠিক করতে হবে। এছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও এর ফলাফল আশানুরূপ নয় বলে মন্তব্য করেন আলোচকরা। Why has the macroeconomic stabilization policy not yet taken roots? বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় 4 ধরনের উদ্বেগ রয়েছে। চলতি হিসাবে বড় ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া ও টাকার অবমূল্যায়ন বড় সমস্যা। এছাড়া দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি। এছাড়া দীর্ঘ সময় ধরে কর জিডিপি হারও বাড়ছে না। এ বিষয়ে সরকার থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে। দেশের প্রায় ৬,০০০ মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত। কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। উইলসন রোগে আক্রান্ত কায়সার মিয়া 3 বছর ধরে হবিগঞ্জ থেকে 2 মাস পর পর ঢাকায় এসে নিতে হয় চিকিৎসা। গত 4 বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রোগের চিকিৎসা নিয়েছেন 200 জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ওষুধ খাইলে পরে চলাকালীন ভালো থাকে, ওষুধ বদ্ধ দিলে আবার সমস্যাটা বেড়ে যায়। লেখাপড়ার দিক দিয়ে ভালো ছিল, মেট্রিক পরীক্ষা দেবে ওই সময় ও শেষ দেয় কি অসুস্থ রয়েছে। আমি ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দেওয়া আমি পরীক্ষা দিতে পারি না। এই ওর আসুক খিচুনি উঠছে, মুখ দিয়ে লালা পড়ে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। এই সমস্যা আগে কেমন ছিল? আগে ভালো ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু মেডিকেলে 50 জন রোগীর জিন বিশ্লেষণে 6 জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে। তবে এর প্রভাব এখনও জানা যায়নি। এই নতুন ধরনের যে মিউটেশন এই বাঙালি এথনিসিটির মধ্যে হলো, তাহলে কি এদের নতুন ধরনের কোনো উপসর্গ হবে কিনা? কারণ এই জিনই তো সব কিছু উপসর্গ তৈরি করে, আমাদের বৈশিষ্ট্য তৈরি করে দিন। রোগেরও যে এই ধরনের রোগেরও উপসর্গ যেগুলো, সেটাও প্রকাশ করা যায় জিন। চিকিৎসকেরা জানান, উইলসন একটি বংশগত রোগ। আক্রান্তদের বেশিরভাগের বয়স 30 বছরের মধ্যে। এর লক্ষণ হচ্ছে ঢোক গিলতে সমস্যা, হাত পা কাঁপা ও শক্ত হয়ে যাওয়া, ঘাড় মোচড়ানো সহ নানা শারীরিক সমস্যা। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে 2000 টাকার ওষুধ প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 3 মাসে মারা যাওয়া 21টি মৃত মহিষের বাচ্চার ময়নাতদন্ত নিয়ম না মেনে করার অভিযোগ উঠেছে। মহিষের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার প্রধানের দাবি, নিয়ম মেনেই মৃত মহিষের ময়নাতদন্ত করা হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 3 মাসে বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 21টি মহিষের বাচ্চা মারা যায়। পরে মহিষগুলো ময়নাতদন্ত নিয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এতগুলো বাচ্চার মৃত্যুর ঘটনায় মেডিকেল টিম গঠন করা হয়েছে কিনা তাও কোথাও উল্লেখ নেই। এ অবস্থায় গত 2 মে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের প্রধান জানান, মারা যাওয়া মহিষের বাচ্চাগুলো ভারত থেকে আনা হয়। রাস্তার ধকল সইতে না পেরে 21টি বাচ্চা মারা যায়। নিজে ভেটেরিনারি সার্জন না হওয়ায় মৃত মহিষগুলো ফকিরহাট উপজেলা ভেটেরিনারি সার্জনকে দিয়ে ময়নাতদন্ত করা হয়। কোথাও অনিয়ম হয়নি বলে দাবি তার। ইন্ডিয়া থেকে কিছু বাচ্চা আসছিল ছোট অবস্থায়, ওই অবস্থায় তার একটা খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। একে জার্নি ট্রেস, তারপরে শীতের ট্রেসের কারণে কিছু, আর এমনি শীতের সময় কিছু বাচ্চা এমনিতেই হয়। বাচ্চা মারা যাওয়ার পরে ওটাকে পোস্টমর্টম করে তার স্যাম্পলটা আমরা ঢাকায় পাঠাই এবং প্রত্যেকটা স্যাম্পলে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট, কিছু রিপোর্ট আসছে আর কিছু রিপোর্ট এখন আসার বাকি আছে, যে রিপোর্টগুলো আমরা নিয়ে পরবর্তী আমরা কর্তৃপক্ষকে অবহিত করব।
তিনি আরও জানান, খামারে বর্তমানে 5 শতাধিক মহিষ আছে। সেই হিসাবে মহিষের মৃত্যুর হার আশঙ্কাজনক নয়। কিছুদিন আগে আমরা ইন্ডিয়া থেকে মুর্রা জাতের মহিষ নিয়ে আসছি। এই মুর্রা জাতের মহিষ আসছিল নভেম্বর মাসে। এই নভেম্বর মাসে আসছিল, ঠিক সে যে আসছে তারপরে শীতের প্রকোপটা বেড়ে গেছিল, এই কারণে কিছু মহিষ হয়তো এই সময় একটু মারা গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওভারঅল মানে আনুপাতিক হারে বা শতকরা হারে মৃত্যুর হার খুবই নগণ্য। মহিষের চিকিৎসায় প্রতিষ্ঠানে ভেটেরিনারি সার্জন আবশ্যক বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে তিস্তা রেল সেতু। মেয়াদোত্তীর্ণ সেতুটির কাছ থেকে বালু উত্তোলন করায় আরও ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন স্থানীয়রা। 1901 সালে রংপুরে তিস্তা নদীর উপর নির্মাণ করা হয় 2110 ফুট দীর্ঘ এই রেল সেতুটি, যার মেয়াদ ধরা হয় 100 বছর। রেল সেতু হিসেবে নির্মিত হলেও 1978 সালে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 2012 সালে পাশেই তিস্তা সড়ক সেতু তৈরির পর কেবল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে সেতুটি। স্থানীয়রা বলছেন, মেয়াদোত্তীর্ণ সেতুটির সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। এর মধ্যে সেতুর খুব কাছ থেকে উত্তোলন করা হচ্ছে বালু, এতে আরও ঝুঁকিতে পড়েছে অবকাঠামোটি। স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে এবং মাঝে মধ্যে কেমন জং ধরার মতো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন কোন দিন কোন ঘটনা ঘটবে, এখন গাড়ি টাড়ি শুধু যায়। আর ব্রিজটার পাশেই আমরা দেখতে পারি যে এখানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে আমাদের এই ব্রিজটার আরও ক্ষতি হচ্ছে। সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেতুটা ঝুঁকিপূর্ণ সেটা নির্ধারণ করা হয়ে গেছে, সামনে কাজ শুরু হবে এবং রীতিমতো কাজ শুরু হওয়ার জন্য রেলের অফিসাররা এই করছে, দেখে পরীক্ষা নিরীক্ষা করছে কীভাবে কাজ করা যায়। তিস্তা রেল সেতু দিয়ে 4 জোড়া আন্তনগর সহ প্রতিদিন 22টি ট্রেন চলাচল করে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।